আজকের এই বিশ্লেষণে সবাইকে স্বাগত। আজ আমরা দারুণ একটা কেস স্টাডি নিয়ে কথা বলবো। রাস্তার ধারের একটা একদম সাধারণ চায়ের দোকান কিভাবে একটা প্রিমিয়াম ব্র্যান্ডের রূপ নিতে পারে সেটাই দেখব। আমরা তো প্রতিদিন রাস্তায় বেরোলেই অসংখ্য চায়ের দোকান দেখি, তাই না? কিন্তু এই একই মডেলটাকে যদি একটু ভিন্নভাবে সাজানো যায়, তাহলে যে কতটা অভাবনীয় সাফল্য আসতে পারে, আজ আমরা সেই ব্লুপ্রিন্টটাই ডিকোড করব। এখন একটা প্রশ্ন খুব স্বাভাবিকভাবেই মাথায় আসতে পারে। রাস্তার ধারের ওই যে সাধারণ একটা চায়ের দোকান, যেখানে হয়তো স্রেফ একটা কেটলি আর কয়েকটা ভাঙা বেঞ্চ থাকে, সেটা কিভাবে একটা মাল্টিমিলিয়ন ডলার ব্র্যান্ডে পরিণত হতে পারে? অবিশ্বাস্য মনে হলেও আজকের এই আলোচনায় আমরা ঠিক এই ব্যবসায়িক রূপান্তরের সুনির্দিষ্ট ব্লুপ্রিন্টটাই ধাপে ধাপে উন্মোচন করতে যাচ্ছি। দেখব কিভাবে সাধারণ চায়ের বদলে জাস্ট কয়েকটা ভিন্ন কৌশল একটা বিশাল সাম্রাজ্য গড়ে তুলতে পারে। আচ্ছা, চলুন বিষয়টা একটু গভীরে গিয়ে দেখা যাক। একদিকে রয়েছে আমাদের ওই চিরচেনা রাস্তার ধারের চায়ের দোকানগুলো। এগুলো মূলত খুবই ছড়ানো ছিটানো, অনেক ক্ষেত্রেই বেশ অস্বাস্থ্যকর, এবং সত্যি বলতে সেখানে চা পানের খুব একটা বেশি অপশনও কিন্তু থাকে না। আর ঠিক এর বিপরীতেই এখন গড়ে উঠছে আধুনিক সব চা ক্যাফে। এগুলো একেবারে সুসংগঠিত, পরিষ্কার পরিচ্ছন্ন, আর সেখানকার পরিবেশটাও থাকে দারুণ। এই নতুন ক্যাফেগুলো ক্রেতাদের দারুণ একটা অভিজ্ঞতা দিয়ে বাজারের একটা বিশাল শূন্যস্থান খুব সহজেই পূরণ করে ফেলছে। আর এই চিত্রটা কিন্তু দারুণ একটা ব্যাপার তুলে ধরছে। ভারতের মতো বিশাল একটা বাজারে চা আর কফির এই লড়াইয়ের দিকে তাকালে দেখা যায়, যেসব রাজ্যে কফির প্রচলন বেশি বলে আমরা জানি, সেখানেও কিন্তু চা তার নিজস্ব দাপট একদম শক্তভাবে ঘরে রেখেছে। এই আধুনিক চায়ের ব্যবসায় যে আসলে কতটা বিশাল সম্ভাবনা লুকিয়ে আছে, সেটাই পরিসংখ্যানটা দেখলেই একেবারে পরিষ্কার হয়ে যায়। অনুপাতটা শুনলে রীতিমতো চমকে যেতে হয়। 30:1। মানে যেখানে মাত্র 1 কাপ কফি বিক্রি হয়, ঠিক সেখানে 30 কাপ চা পান করা হচ্ছে। এই যে বিপুল আর প্রতিদিনের একটা চাহিদা, এটাই মূলত 33,000 কোটি টাকার চায়ের এই বিশাল বাজারকে প্রতিনিয়ত সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে, আর নতুন উদ্যোক্তাদের জন্য খুলে দিচ্ছে বিশাল এক সম্ভাবনার দুয়ার। তো আজকের এই পুরো আলোচনাটা মূলত 5টা মূল স্তম্ভের ওপর ভিত্তি করে সাজানো হয়েছে। 1. চায়ের বিশাল বাজার। 2. প্রথম ধাপ ইউনিকনেস। 3. দ্বিতীয় ধাপ ব্র্যান্ডিং। 4. তৃতীয় ধাপ সোশ্যাল মিডিয়া। এবং 5. দ্য ব্লু ওশান স্ট্র্যাটেজি। চলুন শুরু করা যাক আমাদের প্রথম সেকশন, চায়ের বিশাল বাজার, যা আসলে আমাদের প্রতিদিনের অভ্যাসেরই একটা অবিচ্ছেদ্য অংশ। আমাদের এই অঞ্চলে সকালের ঘুম ভাঙানোর আদা চা থেকে শুরু করে বন্ধুদের সাথে আড্ডা, সবখানে কিন্তু চায়ের অবাধ বিচরণ। বাজারটা বিশাল এবং ক্রমাগত বড়ই হচ্ছে, কিন্তু এখানকার সবচেয়ে অবাক করা পরিসংখ্যানটা হলো, এই সুবিশাল বাজারের 85% কিন্তু এখনও অসংগঠিত রাস্তার ধারের দোকানগুলোর দখলে। সংগঠিত মাধ্যমগুলোর হাতে আছে মাত্র 15%। আর ঠিক এখানেই একটা সুসংগঠিত ও আধুনিক ব্র্যান্ড গড়ে তোলার সবচেয়ে বড় সুযোগটা লুকিয়ে আছে। এবার আসছি আমাদের দ্বিতীয় সেকশনে, অর্থাৎ ব্যবসার প্রথম ধাপ, ইউনিকনেস বা প্রতিযোগীদের থেকে নিজেকে আলাদা করা। এই স্লাইডের সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হলো আধুনিক ব্র্যান্ডগুলো তাদের উদ্ভাবনী শক্তিকে কিভাবে কাজে লাগাচ্ছে। তারা একদম সাধারণ চায়ের বদলে সম্পূর্ণ ভিন্ন কোনো ফ্লেভার বা কনসেপ্ট নিয়ে আসছে। যেমন ধরুন তন্দুরি চা বা মাটির কাপের চা। চায়স তো তাদের কাস্টমারদের প্রায় 12,000 উপায়ে চা কাস্টমাইজ করার সুযোগ দিচ্ছে। অন্যদিকে হালদা ভ্যালি ফোকাস করছে একেবারে প্রিমিয়াম মানের বিশুদ্ধ লিকার চায়ের ওপর। এখন প্রশ্ন হলো, এই ইউনিক অফারগুলোর মূল ক্রেতা আসলে কারা? খুব সহজ ভাষায় এদের বলা যায় মডার্ন দেশি। এই ক্রেতারা স্বভাবের দিক থেকে ঐতিহ্যকে ভালোবাসে, দেশপ্রেমিক, কিন্তু একই সাথে তাদের জীবনযাপন বেশ আধুনিক। আধুনিক চা চেনগুলো এই সাইকোলজিটা খুব দারুণভাবে বুঝতে পেরেছে। তারা পশ্চিমা কফি শপগুলোকে অন্ধভাবে কপি করার বদলে ঠিক এই আধুনিক দেশি ক্রেতাদের নির্দিষ্ট চাহিদাই পূরণ করছে। চলে যাচ্ছি সেকশন 3-এ, ব্যবসার দ্বিতীয় ধাপ ব্র্যান্ডিং বা বিশ্বস্ত একটা পরিচয় তৈরি করা। ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে সফল হতে গেলে প্রথমেই দরকার দোকানের একটা সুন্দর নাম, আকর্ষণীয় লোগো আর একেবারে পরিচ্ছন্ন একটা পরিবেশ। এর সাথে যুক্ত হয় খাঁটি পরিবেশনা, যেমন ধরুন প্লাস্টিক বা কাচের গ্লাসের বদলে ঐতিহ্যবাহী মাটির ভাঁড়ে চা দেওয়া, চমৎকার ইন্টেরিয়র ডিজাইন, হালকা মিউজিক আর আরামদায়ক বসার জায়গা, সবকিছু মিলেই কিন্তু তৈরি হয় একটা পারফেক্ট ক্যাফে অভিজ্ঞতা, বা যাকে বলে সেন্স অ্যান্ড ফিল। এখানকার সবচেয়ে ক্রুশিয়াল পয়েন্টটা হচ্ছে, কফি খাওয়ার মতো চা খাওয়ার অভ্যাসটা কিন্তু মাসে বা সপ্তাহে 1-2 বারের কোনো শখ নয়। মানুষ দিনে অন্তত 3 থেকে 4 বার চা খায়। তাই ব্র্যান্ডিংটা এমন হতে হবে যা মানুষকে বারবার ফিরে আসার জন্য একটা আরামদায়ক আর পরিচিত আড্ডার জায়গা দেয়।
এই ফ্রিকোয়েন্সি বা বারবার কাস্টমারের ফিরে আসাই কিন্তু এই ব্যবসার মূল চালিকা শক্তি। এবার সেকশন 4, ব্যবসার তৃতীয় ধাপ, সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল পরিচিতি বৃদ্ধি। চলুন দেখি কিভাবে এই কন্টেন্ট সরাসরি অর্ডারে রূপান্তরিত হয়। এই ধাপের মূল লক্ষ্যই হল কাস্টমারদের রিভিউ আর সুন্দর সুন্দর ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া। এর একটা সুনির্দিষ্ট কৌশল আছে। প্রথমে চেক ইন বা শেয়ার করার জন্য ছোট কোনো ইনসেন্টিভ দেওয়া হয়। এরপর ক্যাফের পরিবেশ আর খাবার এমনভাবে প্রেজেন্ট করা হয় যাতে মানুষ নিজে থেকে ছবি তুলতে বাধ্য হয়। আর সবশেষে কাস্টমারদের সেই ছবিগুলো সরাসরি অর্ডারিং লিঙ্কের সাথে রিশেয়ার করা হয়। একদম মাস্টার স্ট্রোক। ডিজিটাল দুনিয়ায় চকচকে কর্পোরেট বিজ্ঞাপনের চেয়ে মানুষের মুখের কথার দাম যে কত বেশি তা বলে শেষ করা যাবে না। একটা স্টাডিতে দেখা গেছে প্রায় 93% মার্কেটার মনে করেন সাধারণ ব্যবহারকারীদের তৈরি কন্টেন্ট বা ইউজিসি প্রথাগত বিজ্ঞাপনের চেয়ে বহুগুণ বেশি কার্যকর। কারণটা খুব সিম্পল, একজন সাধারণ মানুষ আর একজন সাধারণ মানুষের রিয়েল রিভিউটাকেই সবচেয়ে বেশি বিশ্বাস করে। আমরা চলে এসেছি আমাদের সর্বশেষ সেকশনে, দ্য ব্লু ওশান স্ট্র্যাটেজি বা নতুন মার্কেট তৈরি করার কৌশল। প্রথাগত চায়ের বাজারটাকে আপনি বলতে পারেন রেড ওশান স্ট্র্যাটেজি। সেখানে বড় বড় সব কোম্পানি শুধু একটু কম দামে পণ্য বেচার জন্য একে অপরের সাথে রীতিমতো যুদ্ধ করে যাচ্ছে। এর ঠিক বিপরীতেই আছে নতুন আধুনিক চা ব্র্যান্ডের ব্লু ওশান স্ট্র্যাটেজি। তারা দাম নিয়ে ওই ইঁদুর দৌড়ে না গিয়ে সম্পূর্ণ নতুন আর প্রিমিয়াম একটা অভিজ্ঞতার মার্কেট তৈরি করেছে, যেখানে আপাতত তাদের কোনো শক্ত প্রতিদ্বন্দ্বী নেই। তারা একদম নিজেদের জন্য একটা ভিন্ন আর লাভজনক জগৎ তৈরি করে নিয়েছে। আজকের এই বিশ্লেষণ থেকে এটা তো একদম স্পষ্ট যে সঠিক পরিকল্পনা, একটু পরিচ্ছন্ন ব্র্যান্ডিং আর সোশ্যাল মিডিয়ার স্মার্ট ব্যবহারের মাধ্যমে একটা অতি সাধারণ আর প্রাত্যহিক পণ্য দারুণ একটা প্রিমিয়াম ব্র্যান্ডে পরিণত হতে পারে। এখন সবচেয়ে কৌতূহলের বিষয় হল ব্যবসার এই সুনির্দিষ্ট ব্লুপ্রিন্টটাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে অন্য কোনো খাতে ঠিক এমনই অভিনব কোনো উদ্ভাবন আসতে যাচ্ছে। আজকের মতো আমাদের এই আলোচনা এখানেই শেষ করছি, এই দারুণ চিন্তার খরাকটা নিয়ে।